শব্দ দুটির বানান যথেষ্ট কঠিন, বারবার পড়ে পড়ে মুখস্থ করতে হয় আমাদের। আচ্ছা, উচ্চারণ করতে গেলে কত কিছু ঘটে সেটি কি আমরা খেয়াল রাখি? আশা করি রাখি না। উচ্চারণ নিয়ে আলোচনা করলে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রথম যে শব্দটি লিখে রেখেছি এখানে দুটি বফলা রয়েছে, শব্দের শুরুতে একটি, শব্দের শেষে একটি। দ্বিতীয় শব্দেও দেখুন বফলা রয়েছে শব্দের শুরুতে এবং শেষে। এই শব্দটির উচ্চারণ কি? দয় বফলা হ্রস্ব ইকার তয় ব। এই শব্দটির উচ্চারণ আমরা করি দ্বিত্ব। আমি উচ্চারণটি যদি লিখে দেখাই তাহলে হবে এই রকম, দ্বিত্ব। তাহলে এই বয়ের উচ্চারণ কি এখানে কোথাও লিখেছি? না। এই বয়ের উচ্চারণ কি আমরা কোথাও লিখেছি? না। এই দুটি বই হারিয়ে গেল। কিন্তু এই বয়টি যে হারিয়ে গেল তার কোনো স্মৃতি রাখেনি, কিন্তু এই বয়টি হারিয়ে যাওয়ার আগে কিছু কাজ করে গেছে। কি কাজ করে গেছে বলুন তো? যার সঙ্গে এই বটি যুক্ত, অর্থাৎ তয়ের সঙ্গে যুক্ত, তটিকে ডাবল করে দিচ্ছে এখানে। আমরা বলি দ্বিত্ব। অর্থাৎ প্রথম বফলা উচ্চারিত হয় না, দ্বিতীয় ব যার সঙ্গে যুক্ত তাকে ডাবল করে দেয়, দ্বিত্ব করে দেয়। এখানে সেটিই হচ্ছে দ্বিত্ব। এবার দেখুন এই শব্দটিতে আমরা কি পেয়েছি এখান থেকে? প্রথমে যদি বফলা থাকে সেই ব অনুচ্চারিত থাকে, তাহলে এখানেও কিন্তু আমাদের বলা উচিত দ্বন্দ্ব। কি হলো ব্যাপারটি? এই বটি তো উচ্চারিত হলো না, সুতরাং এসে গেছে দ। এখানে ন ছিল, ন এসে গেছে, দ ছিল, দ এসে গেছে। দ্বিত্ব তো হলো না। না, এখানে এই বয়ের কোনো দ্বিত্ব করার ক্ষমতা নেই। কেন নেই? কেননা এই বফলা যুক্ত রয়েছে একটি যুক্ত বর্ণের সঙ্গে। কি হলো তাহলে? বফলা যদি শব্দের শুরুতে থাকে অনুচ্চারিত থাকে, বফলা যদি যুক্ত বর্ণের সঙ্গে যুক্ত থাকে তাহলেও অনুচ্চারিত থাকে। বিষয়টি পরিষ্কার। এবার এর থেকে নিয়ে একটু প্রয়োগ করে দেখি। দেখুন, আমি একটি শব্দ লিখছি, আমাদের প্রত্যেকেরই মানে কি বলবো, প্রত্যেকেরই জানা একটি শব্দ। কি লিখেছি? শ্বাস। বফলা কোথায় রয়েছে? শব্দের শুরুতে। তাহলে এর উচ্চারণ কি হবে? এর উচ্চারণ হবে তালব্যস্বয় আকার তালব্য স। এই বয়ের উচ্চারণ নেই বলে ব লিখিনি। এখানে দন্তস্বয়ের বদলে তালব্য স কেন লিখেছি? কেননা বাংলায় দন্তস্বয়ের উচ্চারণ তালব্য স্বয়ের মতো। এর উচ্চারণ হচ্ছে শ্বাস। এই ব অনুচ্চারিত থাকে। এবার এর আগে যদি আপনি একটি বি লাগিয়ে দিতেন তাহলে কি হতো বলুন তো? বফলা এসে যেত শব্দের মাঝে। আর শব্দের মাঝে অথবা শেষে যদি বফলা থাকে, যার সঙ্গে যুক্ত থাকে তাকে দ্বিত্ব করে দেয়। এখানে কি হতো বলুন তো? আপনি এখানে যে উচ্চারণটি করতেন সেটি হচ্ছে বয় হ্রস্ব ইকার তালব্য স, বিষ, শ্বাস। কি হচ্ছে বিষয়টি বলুন তো? বফলা এই শয়ের সঙ্গে যুক্ত, এই শটি দেখুন দুবার এসে যাচ্ছে আমাদের উচ্চারণে। বিষয়টি আশা করি অনেকের কাছেই পরিষ্কার। এবার বফলার উচ্চারণ তো আমরা কোথাও করছি না, তবে কিছু কিছু শব্দে যে বফলার উচ্চারণ করি দু একটি উদাহরণ আপনাদের দেখাই। দেখুন, অম্বর নামে একটি শব্দ আছে যার মানে হচ্ছে আকাশ। এখানে বফলা রয়েছে শব্দের মাঝে। তাহলে এই যে সূত্র, এই সূত্র মেনে বলা উচিত ছিল অম্বর, ম দ্বিত্ব হবে, কিন্তু না। এখানে কিন্তু ম এবং ব দুটি বর্ণেরই উচ্চারণ আমরা করি, অম্বর। এটি তো মাঝে রইল। এবার দেখুন শেষে থাকলে কি হয়? লম্ব নামে একটি শব্দ রয়েছে, সেখানেও কিন্তু বফলা রয়েছে। আমাদের বলা উচিত ছিল লম্ব, কিন্তু তা কিন্তু বলি না, আমরা ম এবং ব দুটি বর্ণেরই উচ্চারণ করি। তাহলে কি দাঁড়ালো বলুন তো? বফলার কারসাজি কিন্তু মারাত্মক। বফলা যদি শব্দের শুরুতে থাকে সেই ব অনুচ্চারিত থাকে। বফলা যদি শব্দের শেষে অথবা মাঝে থাকে তাহলে যার সঙ্গে যুক্ত সেটি দুবার উচ্চারিত হয়। পরিষ্কার? বফলা যদি যুক্ত বর্ণের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই ব কোনো কিছু করবে না, নিশ্চুপ থাকবে, উদাও হয়ে যাবে কোনো কিছু না পরিবর্তন করে। সেই জন্যই দ্বন্দ্বে দেখুন কোনো উচ্চারণ আসেনি। এবার কি হলো? কিছু কিছু শব্দ রয়েছে যেখানে অম্বর, লম্ব, কদম্ব, উদ্বোধন, উদ্বাস্তু ইত্যাদি শব্দে বফলার কিন্তু ক্ষমতা রয়েছে এবং আমাদের মুখে উচ্চারিত হয়।
যাই হোক, আমি বফলার কারসাজি নিয়ে যে আলোচনাটি করলাম, এখানে আপনারা সমগ্র তথ্য পাবেন না, তবু কিছুটা ধারণা যে আপনারা লাভ করবেন এ বিষয়ে আমি নিশ্চিত। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।